আজকে আমরা আলোচনা করব খলিফা আল মামুন সম্পর্কে। আমরা ইতিপূর্বে ইসলামিক হিস্ট্রি সাবজেক্টের বেশ কয়েকটি ক্লাস কমপ্লিট করেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো খলিফা মামুন সম্পর্কে প্রথমে আমরা একটু কনসেপ্ট আলোচনা করব, তারপরে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব। ওকে, সো চলো আমাদের ক্লাস কন্টিনিউ করি। তো খলিফা মামুন মূলত 813 খ্রিস্টাব্দে ইনি সিংহাসন লাভ করেন। 813 খ্রিস্টাব্দে তো 813 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন লাভ করার পরপরই তিনি কিন্তু বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিলেন। যেমন আমরা যদি বলি শিল্প, সাহিত্য বা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তিনি অবদান রেখেছেন। যার কারণে আব্বাসীয় পিরিয়ডে যতজন খলিফা ছিলেন তাদের মধ্যেই শুধুমাত্র খলিফা আল মামুনের রাজত্বকালকে, মামুনের খেলাফতকালকে কিন্তু আব্বাসীয় আমলের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন ঐতিহাসিকরা। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা কি পয়েন্ট পেলাম যে পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কার রাজত্বকালকে বা কার আমলকে আব্বাসীয় আমলের স্বর্ণযুগ বলা হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আনসার করতে হবে খলিফা আল মামুনের সময়কালকে বা মামুনের রাজত্বকালকে আব্বাসী আমলের স্বর্ণযুগ বলা হয়। তো ঠিক আছে, চলো আমরা দেখে নেব, পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব যে খলিফা মামুনের রাজত্বকাল। প্রথমে আমরা দেখব যে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল 813 সাল থেকে 819 সাল পর্যন্ত, আর একটা রয়েছে 819 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, তো এই বিষয়টা একটু পড়ে রাখবে। আর এখান থেকে আমরা একটু জানবো যে খলিফা আল মামুনের যে রাজত্বকাল এবং জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তিনি যে উন্নতি সাধন করেছিলেন সেই বিষয়টা একটু দেখে রাখবো। দেখো, বিষয়টা হচ্ছে খলিফা মামুন কিন্তু খুব একজন সৎ ব্যক্তি ছিলেন। আর খলিফা মামুন মানে নিজেও একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তিনি একজন মানে খুবই আগ্রহী ব্যক্তি ছিলেন এক কথায়। তো এই জন্য তিনি যখন সিংহাসনে আরোহণ করেছিলেন, সিংহাসনে আরোহণের পরপরই তিনি রাজ্যে প্রথমে শান্তি শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠা করেন। তার পরপরই কিন্তু জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বা শিক্ষা বিস্তার বা সংস্কৃতির বিকাশে কিন্তু তিনি প্রচণ্ডভাবে ভূমিকা পালন করেন। ওকে, আর আর এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট রয়েছে। খলিফা মামুনের রাজত্বকালে তিনি কিন্তু অনুবাদ কার্য, যেটা অন্য কোনো খলিফার ক্ষেত্রে ততটুকু গুরুত্ব লাভ করেনি। কেবলমাত্র খলিফা মামুনের রাজত্বকালে কিন্তু অনুবাদ কার্যের একটা বিষয় রয়েছে, বা অনুবাদ বিভিন্ন বই বা বিভিন্ন কিতাব কিন্তু অনুবাদ করার বিষয়টা কিন্তু খলিফা মামুনের রাজত্বকালে কিন্তু প্রাধান্য পেয়েছিল। ঠিক আছে, আমি তোমাদের ওই পয়েন্টটা একটু দেখিয়ে দেবো। কোথায় গেল? এই যে বিভিন্ন গ্রন্থের অনুবাদ। দেখো, খলিফা মামুনের যে রাজত্বকাল ছিল, খলিফা মামুনের রাজত্বকালে কিন্তু বিভিন্ন গ্রন্থের অনুবাদ হয়। তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক রয়েছেন, ঐতিহাসিক মুর, হ্যাঁ? তিনি বলছেন যে খলিফা মানসুরের আমলে বা মানসুরের সময়ে আরবি ভাষায় বিভিন্ন গ্রন্থ অনুবাদ শুরু হয় এবং মামুনের সময়ে তা পরিপূর্ণ বিকাশ লাভ করে। হ্যাঁ, মানে মানসুরের সময়, খলিফা আবু জাফর আল মানসুরের সময় শুরু হয়েছিল অনুবাদ কার্য, কিন্তু পরিপূর্ণভাবে বিকাশ লাভ করেছিল খলিফা মামুনের সময়কালে। ঠিক আছে, তো তিনি বিভিন্ন দেশের প্রাচীন যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলোকে একত্রিত করতেন, করার পরে বিভিন্ন পণ্ডিতদের দ্বারা, যারা স্পেশালিস্ট ছিল, স্পেশালিস্ট পণ্ডিতদের দ্বারা কিন্তু অনুবাদ করেন। যেমন তিনি প্লেটো, অ্যারিস্টটল, স্যালেন বিভিন্ন দার্শনিকদের গ্রন্থাবলী কিন্তু আরবিতে অনুবাদের ব্যবস্থা করেছিলেন খলিফা মামুন। ওকে, তো এই মানে অনুবাদ কার্যকে সঠিকভাবে মানে সম্পূর্ণ করার জন্য তিনি একটা বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা তোমরা কম বেশি জানো। আমি সেটাও তোমাদেরকে বইতে একটু দেখিয়ে দেই পয়েন্টগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে 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 দেখো, এখানে দেখতে পাচ্ছ বাইতুল হিকমা। আমি পয়েন্টটা তোমাদের দেখিয়ে দেই। বায়তুল হিকমা এটা মূলত আচ্ছা, বায়তুল হিকমাটা কি একটু তোমাদের বই থেকে একটু পড়িয়ে দেয়। বলছে বায়তুল হিকমা বা জ্ঞান নিকেতন হাউস অফ লার্নিং প্রতিষ্ঠা ছিল খলিফা মামুনের স্মরণীয় কৃতিত্বের অন্যতম। গ্রিক সংস্কৃতি, পারস্য, সিরিয়া প্রভৃতি ভাষায় লিখিত পুস্তকাদির অনুবাদ কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 830 খ্রিস্টাব্দে খলিফা মামুন বাগদাদে এই বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। মেন কি ছিল, কি পয়েন্ট কি পেয়েছে, অনুবাদ কার্যকে পরিচালনা করার জন্য। তাহলে তোমাদের যে পয়েন্টটা বললাম অনুবাদ কার্য, এটা কিন্তু খলিফা মামুনের সময় কিন্তু পরিপূর্ণভাবে বিকাশ লাভ করেছিল। আর এই অনুবাদ কার্যকে তিনি সম্পূর্ণভাবে পরিচালনা করার জন্য কিন্তু বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। তো এখানে আরও একটা বিষয় আমরা জানবো যে খলিফা মামুন কিন্তু ইবনে মাসওয়া এবং হোসাইন ইবনে ইসাক এই নামগুলো তোমরা পরিচিতি লাভ করবে। তো হোসাইন ইবনে ইসাকের নেতৃত্বে কনস্টান্টিনোপল এবং সিসিলি থেকে গ্রিক ভাষায় লিখিত বিভিন্ন পুস্তকাদি বা পাণ্ডুলিপি তিনি সংগ্রহ করেন।
আর এছাড়াও বিভিন্ন ভাষায় যেগুলো তোমাদের বললাম সংস্কৃতি, পারস্য, এই সমস্ত ভাষায় কিন্তু বিভিন্ন বইগুলো সংগ্রহ করা হয় অনুবাদ করার জন্য ট্রান্সলেট করার জন্য খলিফা মামুন কিন্তু 830 খ্রিস্টাব্দে এই একটি সুন্দর গবেষণাগার বা বায়তুল হিকমা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তো এখান থেকেও কিন্তু তোমাদের বিভিন্ন কোশ্চেন হয়ে থাকে, সেগুলো আমরা আলোচনা করবো যে কোশ্চেনগুলো হয়। তো এখন জাস্ট আমি তোমাদের কনসেপ্ট আলোচনা করছি যে যেগুলো তোমাদের জানার দরকার। ওকে, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে গবেষণার ক্ষেত্রে কিন্তু এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু আব্বাসী আমলে খলিফা মামুনের শাসনকালে বিশেষ করে বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন বিষয় কিন্তু আবিষ্কার করেছিলেন, গবেষণা করেছিলেন। তো সেগুলোর মধ্যে অন্যতম রয়েছে মুসলিম মনীষীগণ যেমন অবদান রেখেছেন যে সমস্ত ক্ষেত্রে, যেমন আবুল হাসান কিন্তু দূরবীন আবিষ্কার করেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। আবুল হাসান খলিফা মামুনের সময়কালে কিন্তু অনুবাদ কার্য যেমন একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল মামুনের, ঠিক তেমনই কিন্তু অনুবাদ কার্য ছাড়া মামুনের আমলে কিন্তু বিভিন্ন মৌলিক গবেষণা প্রতিষ্ঠা হয়েছিল। গবেষণা মানে মুসলিমরা মানে অবদান রেখে গিয়েছিলেন। যেমন আমরা দেখলাম আবুল হাসান দূরবীন যিনি দূরবীন যন্ত্র আবিষ্কার করেন। এছাড়াও কিন্তু বিখ্যাত একজন মনীষী যিনি কিন্তু হিসাবুল জাবাল ইবনে মুকাবালা নামে একটি বিখ্যাত গণিত বিষয়ক তিনি গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়াও মুসা আল খারিজমি রয়েছে যিনি পৃথিবীর একটি মানচিত্র, যেটাকে আমরা ম্যাপ বলে থাকি, মানচিত্র কিন্তু তৈরি করেন, যার নাম হচ্ছে সূরাতুল আরদ। তোমরা এই বিষয়গুলো জানতে পারবে, আমরা আলোচনা করব শর্ট কোশ্চেন। তো এই সমস্ত বিষয় কিন্তু আবিষ্কার হয়েছিল খলিফা মামুনের সময়কালে। খলিফা মামুনের রাজত্বকালে কিন্তু বিভিন্ন মুসলিম মনীষীগণ বিভিন্ন রকম বিষয় আবিষ্কার করেছিলেন। তো এই বিষয়টা আমরা দেখলাম। এবারে আমরা যদি কাব্যচর্চা দেখি, কাব্যচর্চা বা সাহিত্যর ক্ষেত্রে আমি একটু তোমাদের পয়েন্টটা দেখিয়ে দেই। দেখো, সাহিত্য, ইতিহাস এবং ধর্মদর্শন। তো সাহিত্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মনীষীগণ খলিফা মামুনের রাজত্বকালে অবদান রেখেছিলেন। যেমন আমরা দেখতে পাবো যে সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে কিন্তু ফার্সি সাহিত্যও কিন্তু একদম চরম পর্যায়ে মানে পৌঁছে গিয়েছিল খলিফা মামুনের রাজত্বকালে। এছাড়াও কিন্তু আরবি সাহিত্যের ক্ষেত্রেও আবু নওয়াজ ছিলেন, ঠিক আছে, আবু তাম্মাম ছিলেন, ইবনে খালিকান ছিলেন, এনারা কিন্তু একটা স্থান কিন্তু দখল করেছিলেন খলিফা মামুনের রাজত্বকালে বা মামুনের শাসন আমলে। কিন্তু এনারা বিশিষ্টভাবে পরিচিতি লাভ করেছিলেন, বিশেষভাবে পরিচিতি লাভ করে। এছাড়াও যদি আমরা ইতিহাস, দর্শন বা ধর্মশাস্ত্র বা যেটাই বলি না কারণ ধর্মদর্শন যদি আমরা দেখতে পাবো যে খলিফা মামুনের রাজত্বকালে কিন্তু ইতিহাস, দর্শন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি সাধন হয়েছিল। বিশেষ করে ইসলামিক ধর্মশাস্ত্র রয়েছে বা ফিকা রয়েছে, ফিকা শাস্ত্র বা হাদিস বা আইনশাস্ত্র, এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি হয়েছিল। যেমন আমরা যদি দেখি যে ইমাম বুখারী, তোমরা নাম সকলেই শুনেছো, ইমাম বুখারী একজন জগৎ বিখ্যাত হাদিস তাঁর সংকলন রয়েছে, হাদিস সংকলন গ্রন্থ বুখারী শরীফ, এটাও কিন্তু এই সময়কালে কিন্তু রচিত হয়েছিল, সংকলন হয়েছিল। ওকে, তো এই সমস্ত বিষয় ছিল আমাদের খলিফা মামুনের সম্পর্কে বা মামুনের রাজত্বকাল সম্পর্কে। তো এবারে আমরা শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আছে, আমরা একদম প্রথম থেকে ধরে আমরা আলোচনা করব। ওকে, সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি খলিফা মামুনের সম্পর্কে বা তার রাজত্বকাল সম্পর্কে। ওকে, তো চলো আমরা এবারে কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন যেটা তোমাদের দেখতে হবে যে আল মামুনের রাজত্বকালকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কি কি। দুটো সাল তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, একটা হচ্ছে 813 খ্রিস্টাব্দ থেকে 819 খ্রিস্টাব্দ এবং 819 থেকে 33 খ্রিস্টাব্দ। রাজত্বের প্রথম 6 বছর প্রধানমন্ত্রী ফাজল বিন সাল রাজকার্য পরিচালনা করেন। 6 বছর পর খলিফা মামুন স্বহস্তে সেটা গ্রহণ করেন। এই যে সালটা মেনশন করা আছে, এই দুটো ভাগে ভাগ করা হয় মামুনের রাজত্বকালকে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। এরপরে আমি আরেকটা বিষয় দেখব। তোমাদের কিন্তু এই কোশ্চেনটা যেটা আমি বললাম এটা কিন্তু আবার রিপিট হতে পারে, এইভাবে দিতে পারে যে আল মামুনের রাজত্বকালে প্রথম 6 বছর কে রাজকার্য পরিচালনা করেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী ফজল বিন সাল। তার 6 মাস পরে কিন্তু খলিফা মামুন সেটা মানে স্বহস্তে সেই দায়িত্বটা গ্রহণ করেন। তো প্রশ্ন যদি এইভাবে আসে যে আল মামুনের রাজত্বকালে প্রথম 6 বছর কে রাজকার্য পরিচালনা করেন, তখন কিন্তু তোমাদের সুন্দর করে লিখতে হবে বা অপশনে কিন্তু থাকবে প্রধানমন্ত্রী ফজল বিন সাল, ঠিক আছে। এটা কিন্তু তোমরা সুন্দর করে একটু মেমোরাইজ বা মুখস্থ বা যাই বলি না কেন একটু দেখে রাখবে। ওকে ওকে, এরপরে তোমাদের যেটা দেখতে হবে, তাহিরি বংশ থেকে কোশ্চেন হয়, তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন হবে। তো তাহিরি বংশ যেটা দেখতে পাচ্ছ, প্রশ্ন কিভাবে হবে, প্রশ্ন হবে যে কত খ্রিস্টাব্দে কে কোথায় তাহিরি বংশ প্রতিষ্ঠা করেন। যেহেতু তোমাদের এমসিকিউ থাকবে, টিক চিহ্ন মারা থাকবে, আমি জাস্ট কোশ্চেনগুলো রিলেট করেই দিচ্ছি যাতে তোমাদের কোশ্চেন নোট করতে সুবিধা হয় এবং মুখস্থ করতে সুবিধা হয়। তো তোমরা নোট করে রাখবে, কিভাবে কোশ্চেনটা নোট করবে যে কত খ্রিস্টাব্দে কে কোথায় তাহিরি বংশ প্রতিষ্ঠা করেন। যেমন এখানে লেখা আছে দেখো, 823 খ্রিস্টাব্দে তাহির পূর্বাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হয়ে স্বাধীনভাবে রাজত্ব গ্রহণ করেন। তিনি খোরাসানের স্বীয় বংশ প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে এই বংশের নাম হয় তাহিরি বংশ। ওকে,
তাহলে প্রশ্ন যদি হয় যে কত খ্রিস্টাব্দে কে কোথায় তাহিরি বংশ প্রতিষ্ঠা করেন, উত্তরটা কিভাবে করবে? 823 খ্রিস্টাব্দে তাহির খোরাসানের তাহিরি বংশ প্রতিষ্ঠা করেন। সিম্পল কথা, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো নোট করতে হবে। চলো, তারপরে তোমাদের যেটা করতে হবে, কোশ্চেন যেটা দেখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন হয় দস্যু বাবেক। হ্যাঁ, দস্যু, একজন দস্যু বাবেক সম্পর্কে প্রশ্ন হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন হবে? ওকে, চলো, এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের হবে, কাকে আত্মার স্থানান্তর বলা হয়? ঠিক আছে, বাবেককে কিন্তু বলা হয় বাবেক। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে রাখবে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে মামুন, হ্যাঁ এখানে কোথায় গেল তার, আচ্ছা এরপরে তোমাদের দেখতে হবে, আচ্ছা রোমানদের পড়া যায়, এটা দরকার নেই। যে 823 খ্রিস্টাব্দে কোথায় গেল, এই যে অপশন রয়েছে সিসিলি বিজয়, এটা একটু পড়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট আমরা দেখব বুরানের সাথে মামুনের বিবাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। হ্যাঁ, বুরানের সাথে মামুনের বিবাহ, এখান থেকে কি প্রশ্ন হবে? কত খ্রিস্টাব্দে মামুন বুরানকে বিবাহ করেন? 826 খ্রিস্টাব্দে মামুন তার উজির হাসান বিন সাহেলের সর্বগুণ সম্পূর্ণ কন্যা বুরানকে বিবাহ করেন। 826 খ্রিস্টাব্দে, 826 খ্রিস্টাব্দে তার উজির হাসান বিন সাহেল, নামগুলো কিন্তু মনে রাখতে হবে, হাসান বিন সাহেল সাহেলের সর্বগুণ সম্পন্ন কন্যা বুরানকে কিন্তু বিবাহ করেন। ওকে, চলো, আশা করি বুঝতে পারলে। চলো, এরপরে কোশ্চেন আমরা দেখব, মুতাজিলা শব্দের অর্থ কি? মুতাজিলা শব্দের অর্থ কি? খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। মুতাজিলা শব্দের অর্থ কি? মুতাজিলা শব্দের অর্থ যে সমাজ ছেড়ে চলে গিয়েছে। ওকে, মুতাজিলা শব্দের অর্থ কি? পরীক্ষা আসে। আচ্ছা, মুতাজিলা সম্প্রদায় প্রতিষ্ঠা কে ছিলেন? ওয়াসিল বিন আতা। হ্যাঁ, মুতাজিলা সম্প্রদায় প্রতিষ্ঠা কে ছিলেন? ওয়াসিল বিন আতা। মুতাজিলা কাদের বলা হয় এটাও তোমরা দেখে রাখবে। ওকে ওকে, এরপরে আমরা দেখব মৃত্যু। হ্যাঁ, মৃত্যু, এখান থেকে আমরা যেটা দেখে রাখবো যে মামুন কিভাবে প্রাণ ত্যাগ করেন, কত খ্রিস্টাব্দে কিভাবে প্রাণ ত্যাগ করেন। হ্যাঁ, এটা তোমরা একটু দেখে রাখবে। 833 খ্রিস্টাব্দে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে তার শ্বাসে মৃত্যুবরণ করেন বা প্রাণ ত্যাগ করেন। লোকেশনটা কিন্তু মনে রাখতে হবে, খুবই ভাইটাল কিন্তু, লোকেশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তার শ্বাসে কিন্তু প্রাণ ত্যাগ করেন জ্বরে আক্রান্ত হয়ে 833 খ্রিস্টাব্দে। আচ্ছা, মুতাসিম বিল্লাহ, হ্যাঁ উপাধিটা, এখান থেকে কোশ্চেন হবে যে কে কাকে মুতাসিম বিল্লাহ উপাধি দেন? খলিফা মামুন তার ভ্রাতা আবু ইসাক মোহাম্মদকে কিন্তু মুতাসিম বিল্লাহ উপাধি দিয়েছিলেন। এখানে লেখা রয়েছে দেখো, মৃত্যুর পূর্বে খলিফা মামুন পিতা কর্তৃক মনোনীত প্রার্থী ভ্রাতা কাসিম এমনকি জ্যেষ্ঠ পুত্র আব্বাসকে বঞ্চিত করে অপেক্ষাকৃত যোগ্য ও দৃঢ় চরিত্রের অধিকারী অপর ভ্রাতা আবু ইসাক মোহাম্মদকে মুতাসিম বিল্লাহ উপাধি দিয়ে উত্তরাধিকারী মনোনীত করে যান। তাহলে প্রশ্ন হবে, কে কাকে মুতাসিম বিল্লাহ উপাধি দান করেন? খলিফা মামুন তার ভ্রাতা তার অপর ভাই আবু ইসাক মোহাম্মদকে কিন্তু মুতাসিম বিল্লাহ উপাধি দান করেছিলেন। ওকে, চলো এবারে আমরা দেখব, আচ্ছা মৃত্যু তো বলে দিলাম, কত খ্রিস্টাব্দে মানে মারা যান খলিফা মামুন। এখান থেকে তেমন আর কিছু নেই, যা ছিল সমস্ত কোশ্চেন বলে দিয়েছি। আচ্ছা, চলো এবারে আমরা এখান থেকে কি আছে একটু দেখে নেই শেষের দিকে। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা কিসের ভূমিকা, এখানে এগুলো তোমরা পড়ে রাখবে, আমি কিন্তু এগুলো তোমাদের আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কনসেপ্টের মাধ্যমে, তোমরা এগুলো একটু পড়ে রাখবে, রিডিং পড়ে রাখবে। আচ্ছা, বায়তুল হিকমা, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হবে, ঠিক আছে? এখান থেকে শর্ট কোশ্চেন হবে যে বায়তুল হিকমা থেকে কী প্রশ্ন হবে, যে বাবু এখান থেকে প্রশ্ন দেবে কত খ্রিস্টাব্দে কোথায় বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন? কে কত খ্রিস্টাব্দে কোথায় বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন? এটা খলিফা মামুন করেন, তোমরা সকলে জানো। 830 খ্রিস্টাব্দে বাগদাদে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, বাগদাদে। হ্যাঁ, খলিফা মামুন বাগদাদে 830 খ্রিস্টাব্দে এই কি বললাম, বায়তুল হিকমা কিন্তু প্রতিষ্ঠা করেন। অথবা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, বায়তুল হিকমা বা জ্ঞান নিকেতনের প্রতিষ্ঠাতা কে? সেক্ষেত্রে হয়ে যাবে আল মামুন। এটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট থাকবে না। চলো এবারে আমরা দেখব, এখান থেকে আর একটা কোশ্চেন আমরা দেখে রাখবো, অনুবাদ কার্যালয়। এখানে দেখতে পাচ্ছ অনুবাদ কার্যালয় হুনাইন ইবনে ইসহাক নামে একজন সুপণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। আরববাসীরা হুনাইনকে অনুবাদের শেখ বলে। তো প্রশ্ন হবে যে কাকে অনুবাদের শেখ বলা হয় বা কাকে অনুবাদের শেখ বলা হতো? ঠিক আছে, আরববাসীরা হুনাইনকে কিন্তু হুনাইন ইবনে ইসহাক, যার পুরো নাম হুনাইন ইবনে ইসহাককে কিন্তু অনুবাদের শেখ বলতো। এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ বা নোট করতে হবে। ওকে, আচ্ছা এবারে আবিষ্কারের বিষয় রয়েছে কিছু, মানমন্দির প্রতিষ্ঠা, এটা কিন্তু তোমরা দেখে রাখবে, এটা কেন করা হয়েছিল?
এটা মূলত খলিফা আল মামুন মামুন আমলে অনুবাদ কার্যাদির সাথে সাথে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রভৃতি উন্নতি সাধিত হয়। জ্যোতির্বিদ্যা গবেষণার জন্য তিনি সর্বপ্রথম শামসিয়াতে একটি মানমন্দির স্থাপন করেন। ঠিক আছে, অবজারভেটরি। তো প্রশ্ন হবে যে মানমন্দির কী জন্য খলিফা মামুন প্রতিষ্ঠা করেন বা কেন প্রতিষ্ঠা করেন এবং কোথায় প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নটা কিন্তু তোমরা নোট করবে। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আবিষ্কারের বিষয় রয়েছে মানে কি বলে টেলিস্কোপ, যেটা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে দূরবীক্ষণ যন্ত্র। প্রশ্ন হবে কে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন? আবুল হাসান নামে একজন বৈজ্ঞানিক। ঠিক আছে, আবুল হাসান নামে একজন বৈজ্ঞানিক কিন্তু টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এবং দূরবীক্ষণটা কি বা দূরবীক্ষণ যন্ত্রটা কি? দূরবীক্ষণ ছিল একটি নল বা টিউব বিশেষ, এর উভয় প্রান্তে আলোর প্রতিফলন রয়েছে। এই নলের উৎকর্ষ সাধিত হয়ে এটা পরবর্তীকালে কৃতকার্যতার সাথে কায়রো ও মার্গার মানমন্দিরে ব্যবহৃত হয়েছিল। এগুলোর দরকার নেই, জাস্ট তোমরা মনে রাখবে যে মানে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র কি আবিষ্কার করেন? আবুল হাসান নামে একজন বিখ্যাত বৈজ্ঞানিক। চলো আচ্ছা, এবারে আমরা দেখে নেব বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা ভূমিকা রেখেছিলেন। তো তাদের মধ্যে ইমাম বুখারী কত লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং তিনি কয়টি হাদিস নির্ভুল বলে গ্রহণ করেন? এখানে একটা বিষয় রয়েছে, তোমরা দেখতে পাবে, দেখে দেই ইমাম বুখারী বিষয়টা যেটা বললাম। আচ্ছা, এই যে কোথায় গেল, হাদিস সংগ্রহকারী হিসেবে ইমাম বুখারীর নাম সবিশেষ উল্লেখযোগ্য ছিল। তিনি 16 বছর ধরে বিভিন্ন দেশ পরিভ্রমণ করে 60 লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং এর মধ্যে 7275টি হাদিসকে নির্ভুল বলে গ্রহণ করেন। তাহলে এটা তোমরা মনে রাখবে যে ইমাম বুখারী কত লক্ষ হাদিস সংগ্রহণ করেন এবং তিনি কয়টি হাদিস নির্ভুল বলে গ্রহণ করেন। তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছ, সাহিত্য, ইতিহাস ও ধর্মদর্শন থেকে কবি আব্বাস ফার্সি কবিতার জনক। প্রশ্ন হয় যে ফার্সি কবিতার জনক কে ছিলেন বা কে? সেক্ষেত্রে কিন্তু কবি আব্বাস হয়ে যাবে। ওকে, এটা তোমরা দেখে রাখবে। আবুল আতা এগুলো তো আব্বাসের পিরিয়ডের ব্যক্তি, তোমাদের আমি বলেছি অলরেডি, আবুল আতাহিয়া নওয়াজ আলোচনার মাধ্যমে বলেছি। আচ্ছা, আবার প্রশ্ন আসবে যে ইতিহাস রচনায় এই যুগে আল ওয়াকিদির নাম সুপরিচিত ছিল। প্রশ্ন আসবে যে ইতিহাস রচনার ক্ষেত্রে যার ইতিহাস রচনায় অবদান রেখেছেন আব্বাসীয় পিরিয়ডে 3-4 জন অপশান থাকবে, নাম থাকবে, সেখানে কিন্তু আল ওয়াকিদির নামটা থাকবে। তোমাদের কিন্তু এটা ঠিক করতে হবে। এগুলো সিম্পল বিষয়, এগুলো তোমরা রিডিং পড়বে একবার, এগুলো জেনে যাবে। আর এগুলো আমি অলরেডি আলোচনার মধ্যে বলেছি, জাস্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এবারে হস্তলিপি যেটা রয়েছে এখান থেকে তোমাদের প্রশ্ন হয় কার নাম অনুসারে একটি লিখন পদ্ধতির নাম হয় রায়হানি? হ্যাঁ, কার নাম অনুসারে? দেখতে পাচ্ছ কোথায় গেল? হ্যাঁ, মামুনের শাসন আমলে আর রায়হানি একজন প্রখ্যাত লিপিকার ছিলেন, তার নাম অনুসারে এটি লিখন পদ্ধতির নাম হয় রায়হানি। তাহলে আশা করি বুঝতে পারে প্রশ্নটা এইভাবেই থাকবে যে কার নাম অনুসারে একটি লিখন পদ্ধতির নাম হয় রায়হানি। একটু ঘুরিয়ে দেবে কোশ্চেনটা, যেহেতু তোমাদের অপশান থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কিন্তু লিখতে হবে যে মামুনের শাসন আমলে আর রায়হানি নামে একজন বিখ্যাত লিপিকা ছিলেন, তার নাম অনুসারে একটি লিখন পদ্ধতির নাম হয় রায়হানি। ওকে, তোমরা এগুলো নোট করবে। চলো আমি লাস্ট যেটা আমরা দেখব, আচ্ছা লাস্ট বলতে এরপর আর 2-একটা কোশ্চেন আমরা দেখব। তো এখানে যেটা খুবই ভাইটাল কোশ্চেন, আমি তোমাদেরকে আলোচনার মধ্যেও বলেছি যে আল মামুনের রাজত্বকালে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে অভূতপূর্ণ উৎকৃষ্ট সাধিত হয়েছিল তা বিবেচনা করে অনেক ঐতিহাসিক একে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ বলেছেন, দ্য গোল্ডেন এজ অফ ইসলামিক সিভিলাইজেশন বলে অভিহিত করেছেন। তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, এভাবে কিন্তু প্রশ্ন দেবে যে কার রাজত্বকালকে ইসলামী সভ্যতার, পয়েন্টটা মনে রাখবে, ইসলামী সভ্যতার, কার রাজত্বকালকে ইসলামী সভ্যতার, হ্যাঁ এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। ইসলামী সভ্যতার স্বর্ণযুগ বলা হয় এবং কেন বলা হয় সেটা মনে রাখবে। কারণ কার রাজত্বকালকে বলা হয়? মামুনের রাজত্বকালকে বলা হয়। কেন বলা হয় তোমাদেরকে বলেছি, যে মামুনের রাজত্বকালে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে অভূতপূর্ণ উৎকৃষ্ট সাধিত হয়েছিল তার সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু ঐতিহাসিকরা একে স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব কার শাসনামল আগস্টানের যুগ নামে, মানে আগস্টানের যুগ অপেক্ষা উজ্জ্বল ও গৌরবময় ছিল। এখানে দেখতে পাচ্ছ মামুনের শাসনামল আগস্টানের যুগ অপেক্ষা উজ্জ্বল ও গৌরবময় ছিল। প্রশ্ন কিন্তু আসবে, মানে আগস্টানের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে, বলছে কার শাসনামল আগস্টানের যুগের থেকেও মানে উজ্জ্বল এবং গৌরবময় ছিল? আনসার হয়ে যাবে মামুনের শাসনামল। ওকে, এবারে আমরা এই অধ্যায়ের আমাদের মামুন সম্পর্কে যেটা আলোচনা করছিলাম, আজকে লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন। আমি ওই একই বিষয় জাস্ট একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিচ্ছি যে কার শাসনামলকে আগস্টান এজ বলা হয়? এভাবে কিন্তু আসবে, কার শাসনামলকে আগস্টান এজ বলা হয়?
বা আগস্টানের যুগ বলা হয় মামুনের শাসনামলকে। ওকে, তো আশা করি বুঝতে পারলে এই ছিল আমাদের খলিফা মামুন সম্পর্কে বিস্তারিত কনসেপ্ট প্লাস গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ তোমাদের জন্য ধামাকা একটা সাজেশন আসবে, যেটা আমি তোমাদের 4th সেমিস্টার গত বছর যারা পড়াশোনা করেছিল, হ্যাঁ, তোমাদের যারা সিনিয়র যারা রয়েছে তাদেরকে আমি প্রোভাইড করেছিলাম, 100 কমন এসেছিলো, সেই লেভেলের সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করার একটা পরিকল্পনা করছি। অতএব তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর ভিডিওগুলোতে অবশ্যই একটু কমেন্ট করবো। ওকে, তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।